স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। পৌষের হাড় কাঁপানো শীত দেশ জুড়ে। উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নাকাল জনজীবন বিপর্যস্ত, প্রাণীকুল দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। পঞ্চগড়ে গেল কয়েকদিনে উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপথ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকেই। রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে 9.3 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। আজকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা পড়তেছে। কুয়াশার আকাশটা অন্ধকার, যা কুয়াশা 10 হাত দূরে দেখা যায় না। ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা করা হয়ে যাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জলে মজ্জাছি, একটা কম্বলও পারলাম না। আবহাওয়ার খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, জনজীবনে শীতের প্রভাব সম্পর্কে জানতে চাই, কিভাবে তারা শীত নিবারণ করছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ আসলে কি করছেন? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের শেষের দিকে এসে একেবারে জেঁকে বসেছে শীত। আজকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল পথঘাট, সেই সাথে সকাল থেকে ঘন কুয়াশা আমরা দেখেছি। আজকে কিন্তু সকাল 9টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আমরা একজন কৃষকের কাছে জানতে চাবো যে এই শীতের মাঝে তাদের কৃষিকাজ করতে আসলে কেমন সমস্যা হচ্ছে। আপনারা কি কি ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন এই শীতে? আজকে সকাল থেকে ঠান্ডা, খুবই কুয়াশা, অতিরিক্ত কুয়াশা। এখন একটু রোদ উঠছে, তারপরেও কুয়াশা, ঠান্ডা কঠিন, হাত পা গুলা কুকড়া হয়ে যাচ্ছে। কৃষি খামারে কাজ করতে হাত পা গুলা নরম, একদম তুলার মতো হয়ে যাচ্ছে ঠান্ডায় ঠান্ডায় আর কি। আর ক্ষেতের খামারে পোকার বেশি, আর আলু বাড়িতেও পোকা বেশি, শুনশুনি পোকা, অন্য পোকা আর কি বেশি আর কি, ঠান্ডা খুবই আর কি। আমরা শুনছিলাম যে আসলে এই শীতে কিন্তু কৃষকের অনেক কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সাথে কিন্তু পোকামাকড় রোগবালাই কিন্তু কৃষি ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। তো সকাল থেকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে সূর্যের মুখ দেখা মিললেও কিন্তু হিমালয় থেকে আসা হিমেল বাতাস কিন্তু জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, ফলে যে সূর্যের কাঙ্ক্ষিত উত্তাপ সেটা কিন্তু এখন পর্যন্ত গায়ে লাগছে না, ফলে তীব্র শীত কিন্তু এখন পর্যন্ত অনুভূত হচ্ছে। তো জেলার আধুনিক সদর হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে শীতজনিত নানা রোগীর সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। অনেকে চিকিৎসায় নিয়ে চলে যাচ্ছেন, অনেকেই কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ থেকে যেমনি তাপমাত্রা কমেছে, তেমনি আরো কয়েকদিন পরে অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময় কিন্তু শীতের তীব্রতা আরো অনেকটাই বেড়ে যাবে এবং মানুষের দুর্ভোগ আরো বেশি বাড়বে আর কি। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। একজন কৃষকের কথা শুনলাম, আর বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ বিপর্যস্ত জনজীবন। ধন্যবাদ আপনাকে রায়হান। ভরা মৌসুমে চড়া চালের বাজার, কাজে আসছে না সরকারের নানা পদক্ষেপ। 15 দিনের ব্যবধানে নওগাঁয় কেজিতে 10 টাকা বেড়েছে চালের দাম। আরও জানাতে সেখান থেকে সহকর্মী একে সাজু যোগ দিচ্ছেন। এছাড়া যোগ দেবেন ঢাকা থেকে আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব। প্রথমেই চলে যেতে চাই সাজু, আপনার কাছে এই যে দাম বাড়ার কারণ একটু সহজভাবে জানতে চাই, আপনার কাছে কি কারণ? রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। দাম বাড়ার কারণ যদি সরাসরি আমি জানাতে চাই, তাহলে মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট এবং যে ধানগুলো রয়েছে সে বাজারে ধানের মূল্য বৃদ্ধি। এই কারণেই মিল মালিকরা বলছেন যে ধানের এই ভরা মৌসুমেও দাম নিয়ন্ত্রণে আসছে না। কেজিতে বেড়েছে 4 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এই নওগাঁর ইতিহাসে এটি সর্বোচ্চ বলা যেতে পারে, যে সর্বোচ্চ একবার সঙ্গে এত ধানের দাম বা চালের দাম বৃদ্ধি পায়। এটির কারণ হিসেবে মিল মালিকরা বলছেন যে পর্যাপ্ত যে আমদানি, বিদেশ থেকে আমদানি, এই আমদানি করার পরেও ধানের চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। কারণ যে আমদানি করা যে চাল, সেই চালের পর্তা হচ্ছে না, তো সেই চালেরও মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই চালের বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর আমরা কৃষকদের সঙ্গে কথা বলছি, কৃষকরা বলছেন যে ধান যে উৎপাদন খরচ বেড়েছে, এই উৎপাদন খরচ বাড়ার কারণে তারা এই উচ্চ মূল্যে ধান বিক্রি করার পরেও ধানের তারা লাভবান হতে পারছে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে চালের যে মূল্য বা ধানের মূল্য কমার সম্ভাবনা কিন্তু এবার
কৃষক বা স্থানীয়রা ব্যবসায়ীরা কেউই দেখছে না। আমরা যদি জানি আজকের বাজারটাও একটু যদি জানাতে চাই যে আজকে বাজার কোন চাল কত দরে বিক্রি হচ্ছে, এটা আপনার কাটারি বিক্রি হচ্ছে আপনার 75 থেকে 76-80 টাকা হাই কোয়ালিটি যেটা, আর আপনার স্বর্ণপাত বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, 49 বিক্রি হচ্ছে আপনার 60-62 টাকা। আর এই ছাড়া তো আর কোনো চাল নাই তো বুঝতে পারিছেন। রেজওয়ান, আপনাকে জানাই মূলত মূল কারণটি বলছে ধানের সংকট বা মূল্য বৃদ্ধির কারণেই চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এমনটি নওগাঁর পরিস্থিতি চালের বাজারে। জি, একে সাজু, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। আমরা একটু রাজধানীর খবর জেনে আসতে চাই। রাজধানীর চালের বাজারের খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর কৃষি মার্কেট চালের পাইকারি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। আসলে পরস্পরকে সবসময় দোষী করে থাকে সিন্ডিকেট, সংশ্লিষ্ট নানা ইস্যু আছে। আসলে মূল ইস্যুটা কোথায়, মানে আপনার পর্যবেক্ষণটা কি? চালের দাম কেন বাড়ে? প্রথমেই আপনাকে জানাতে চাই, আজকে রাজধানীর এই পাইকারি বাজারে যে চালগুলো বিক্রি হচ্ছে, মধ্যম মানের চাল যেটি বিয়ার আটা, সেটি 58 থেকে 62 টাকা। এছাড়া পাইজাম চাল, সেটিও দেশি পাইজাম যেটি, সেটি 58 থেকে 60 টাকা, এবং ভারত থেকে আমদানি করা যে চালটি সেটি কিন্তু 55 টাকা। এছাড়া মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 82 টাকা, এবং নাজির শাল 72 থেকে 92 টাকা। এবং বিক্রেতারা যেমনটা বলছেন যে এই চালের দাম কিন্তু গতকালের তুলনায়ও কেজিতে প্রায় 2 টাকা করে বেড়েছে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন আসলে সংকটটি কোথায়, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই। 2024-25 যে অর্থ বছর, সেই অর্থ বছরে কিন্তু বাংলাদেশের রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হয়েছে, অর্থাৎ প্রায় 4,20,00,000 টন। পুরো বাংলাদেশের চাহিদার সাথে যদি আমরা সেটি তুলনা করি, মোট চাহিদা 3,70,000 বা 80,000 টন, তার বিপরীতে 4,00,000 প্রায় 20 লক্ষ টন উৎপাদন হওয়ার পরও এই সংকটটি কেন, সেটি যদি আপনি জানতে চান, আসলে এই সংকটটির মূল কারণ হচ্ছে বাজারে যে সরবরাহ পরিস্থিতি বা সরবরাহ ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইন যেটি, সেটিতেই কিন্তু মূল সমস্যা। কারণ হচ্ছে এই আরেকটি বিষয় আপনাকে দেখতে হবে, সেটি হচ্ছে সরকারের মজুদ পরিস্থিতি কি। সরকারের যে খাদ্য গুদাম, সেখানে কিন্তু প্রায় 9 লক্ষ টনের মতো চাল মজুদ রয়েছে, এবং সব ধরনের খাদ্যশস্য যদি বলি, চাল, ধান এবং গম মিলিয়ে প্রায় 12 লক্ষ টন মজুদ রয়েছে। সাধারণত এই মজুদটি কিন্তু 18 থেকে 20 লক্ষ টনের মতো থাকে, কিন্তু গতকাল পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আছে সেটি কিন্তু আমরা দেখছি 12 লক্ষ টনের মতো মজুদ আছে। এবং যেটি হয়েছে, সরকার এই মজুদটি বাড়ানোর জন্য বাজার থেকে ধান সংগ্রহ বা চাল সংগ্রহ করা শুরু করার ফলে যেটি হয়েছে, এই অন্য যে মিলগুলো রয়েছে সেখানেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে। সবাই মিলে যখন আসলে বাজার থেকে এই ধান সংগ্রহ করা শুরু করেছে, সরকারি প্রকিউরমেন্ট এবং একই সাথে বেসরকারি মিল মালিক বা ব্যবসায়ী যারা আছেন, তারা যখন আসলে ধান সংগ্রহ করা শুরু করেছেন, এই চাহিদা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই দামটি বেড়েছে এবং বাড়ছে। এই প্রকিউরমেন্ট পদ্ধতিটি যদি বা ক্রয় পদ্ধতিটি যদি খুব ধীর গতিতে হতো, ধীরে ধীরে যদি এই সংগ্রহটা যদি করা যেত, তাহলে আসলে সরবরাহে একটি চাপ যেটি সেটি তৈরি হতো না, এবং এই দামটি হতো না, কারণ উৎপাদন কিন্তু চাহিদার তুলনায় অনেক বেশি আছে। তো মূল কারণ যদি আপনি বলতে চান, এক কথায় বলতে হবে, সেটি আসলে বাজারের যে ব্যবস্থাপনা বা সরবরাহ ব্যবস্থাপনা, সেই কারণেই কিন্তু এই দামটি বাড়ছে। অর্থাৎ সরবরাহ ব্যবস্থাপনায় সংকট রয়েছে, এবং এখানেই আসলে সমন্বয়হীনতা। আপনার কাছ থেকে শুনে যেটা বুঝলাম। ধন্যবাদ আপনাকে মোস্তফা মাহবুব বিস্তারিত জানানোর জন্য। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে। বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় আনার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা ছিল। তবে এর আগেই থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান সাবেক
এই ওসি। পুলিশ জানিয়েছে এ ঘটনার দায়িত্বে অবহেলার দায়ে একজন এএসআইকে বরখাস্ত করা হয়েছে। শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন। সবশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি তিনি। পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পরপরই এলাকার স্থানীয় শিক্ষার্থীরা থানা এলাকায় জড়ো হন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চায় সকল ছাত্র সংগঠনই। তবে কেউ এখনই নির্বাচন চায়, অনেকে চায় গণতন্ত্র সহ বেশ কিছু বিষয়ে সংস্কারের পর। বেশ কিছু ছাত্র সংগঠন চায় ডাকসুতে সভাপতি হিসেবে পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা। তবে শুধু নামে নয়, প্রকৃতপক্ষে কার্যকর ডাকসু চায় ছাত্র সংগঠনগুলো। চাওয়া নির্বাচনের ধারাবাহিকতাও। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে সবশেষ নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর। ওই সময়ে এই নির্বাচন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি ডাকসু। আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও নতুন করে আলোচনায় এসেছে এই নির্বাচন প্রসঙ্গ। এরই মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করতে একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে ডাকসু নির্বাচনের জন্য সঠিক সময় এখনই। আমরা চাই দ্রুত রূপরেখা ঘোষণা দেওয়া হোক, একই সাথে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হোক। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, সেখানকার শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের প্রতিনিধি হন হচ্ছেন শিক্ষার্থীদের থেকে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে প্রেসিডেন্ট, তিনি হন আমাদের বিসি। ওয়ান কাইন্ড একটা কুক্ষিগত করে রাখাটাকে সেখানে সিস্টেমটা তৈরি আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির মনে করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, তবে তার আগে গঠনতন্ত্রের সংস্কার দরকার। সংস্কারের জন্য আমি মনে করি না যে এত বেশি সময় লাগবে যে ডাকসু ফেব্রুয়ারি পরে চলে যাবে। আমাদের সংস্কারের জায়গাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখানে সুপ্রিম অথরিটি সভাপতি হিসেবে তিনি চাইলেও এই সংসদ ভেঙেও দিতে পারে, এই ধরনের কনস্টিটিউশনে আছে। তো আমরা চাচ্ছি এটার একটু সংস্কার হওয়ার দরকার, একটু পাওয়ার ব্যালেন্স হওয়ার দরকার। জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে গঠনতন্ত্র সংস্কারের আগে ডাকসু নির্বাচন হলে একনায়কতন্ত্র কমবে না। আমরা আসলে দ্রুততার বিষয়ে কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না, কোনো আলটিমেটাম দিতে চাই না। সবার মতামতের ভিত্তিতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাকে সংস্কার করার যে উদ্যোগ অলরেডি নিয়েছেন সেটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এবং আমরা এটাতে সর্বোচ্চ সহযোগিতা করছি। আসলেই এই গঠনতন্ত্রকে অনেকটাই সংস্কারের আওতায় আনতে হবে। ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের পাশাপাশি আরও কিছু বিষয়ে পদক্ষেপ চায় বামধারার ছাত্র সংগঠনগুলো। আপনার মব কালচার দূর না করে ছাত্রলীগের কিভাবে রিকনসিলিয়েশন এবং রিডেমশন হবে তার প্রক্রিয়া নির্ধারণ না করে, এবং আপনার যে আওয়ামী লীগের সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে নতুন সিন্ডিকেট না গড়ে আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন দেওয়ার যে চেষ্টা সেটা ফলপ্রসূ হবে না। ডাকসুর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি, এই প্রয়োজনীয় সংস্কারগুলি করার পরে আমরা ডাকসু চাই। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করব যে সেটা 2019 সালের একটা যেমন একটা পাতানো ডাকসু ছিল, তো অনুরূপ একটা ডাকসু, অনুরূপ ডাকসু আমরা চাই না। তবে যেভাবেই হোক একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন এবং পরে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভূমিকায় দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে শহরের কলাতলী সড়কের একটি হোটেল থেকে আটক করা হয় শেখ হাসান ইফতেখারকে। পুলিশ জানিয়েছে গোলাম রব্বানী টিপু খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে টিপু, ইফতেখার ও একজন নারী কক্সবাজারের একটি হোটেলে উঠেছিলেন। রাতে হোটেল সিগালের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ইফতেখারকে আটক করা হয়েছে। তিনি সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ঘটনার পর থেকে তাদের সঙ্গে হোটেলে ওঠা সেই নারী পলাতক।
স্বপ্ন ছিল বাবা মা নিয়ে থাকার মতো একটি বাড়ি করবে চাঁদপুরের ফরিদ ছৈয়াল। পরিবারের অসচ্ছলতা কাটাতে ঢাকায় গার্মেন্টসে কাজ শুরু করেন, তবে প্রথম মাসের বেতনটিও তুলতে পারেননি। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত ফরিদের মৃত্যু হয় 6ই আগস্ট। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা মা। আমার স্বপ্ন ভেঙেছে বহুবার, কারণ একটাই, মধ্যবিত্ত আমার পরিবার। টিকটকে বাবা মা ও সাংসারিক অবস্থা নিয়ে এভাবেই ভিডিও পোস্ট করতেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত 21 বছর বয়সী ফরিদ ছৈয়াল। 5ই আগস্ট সকালে খাবার খেয়ে মায়ের কাছে বিদায় নিয়ে আন্দোলনে যান ফরিদ। সেখানেই গুলিবিদ্ধ হয় সে। পরে 6ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে ফরিদ। বাবা মায়ের জন্য একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখত ফরিদ, আর এজন্য করেছিল পাসপোর্টও। দেশের আন্দোলনে নামলে শহীদ যদি আমি মরি তা শহীদই মরা মরবো। বিদেশে কইছে যাইবো, যাই কইছে আমার বাড়ি করে দিব, ঘর করে দিব, আমার দানা মানা মুক্তি করবো। আল্লাহ শহীদ। ছেলে ফরিদের উপার্জনই ভরসা ছিল বৃদ্ধ এই দম্পতির। তার অনুপস্থিতিতে হতাশা নেমে এসেছে পরিবারটিতে। ফ্যামিলিটা যে কীভাবে চলছে, কীভাবে চলাফেরা করতেছে, ওটা খাই আসে না খাইছে, এটা কোনো কেউ কর্মকর্তা কেউ জিজ্ঞেস করে নেই। ভোলার স্বপ্ন ছিল একটা, যেমন একটা নিজে একটা ঘর তুলে থাকবো। আমার সরকারের কাছে আমাদের এতটুকুই আবেদন, একটু জায়গা জমি কিনতে পারে, সরকার যেন একটু সাহায্য করে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তা দিয়েছি, যাদের সে হয়তো উপার্জনশীল একমাত্র ব্যক্তি ছিল। এইরকম এই পরিবারে যদি অন্য কেউ থাকে তাকে হয়তো একটা কর্ম দেওয়ার আমাদের এরকম একটা প্ল্যান আছে। নিহত ফরিদের স্বপ্ন পূরণে বাবা মায়ের জন্য একটি বাড়ি নির্মাণে সহায়তার প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 5ই আগস্টের আগে বরিশাল আইনজীবী সমিতি ভবনের টয়লেট দখল করে চেম্বার সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এবার একই অভিযোগ বিএনপিপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনজীবী সমিতি। বরিশালে 2018 সালে নির্মিত আইনজীবী সমিতি ভবনে বিভিন্ন নামে কক্ষ নিয়ে চেম্বার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এমনকি টয়লেট সরিয়েও চেম্বার স্থাপন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মনসুর আহমেদ। এবার তার বিপরীত পাশে থাকা টয়লেট দখলে নিয়ে চেম্বারে রূপ দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে। চলছে আওয়ামীপন্থীদের প্রতিষ্ঠান দখলেরও পায়তারা। মহিলাদের জন্য ওয়াশরুম বা পুরুষদের জন্য ওয়াশরুম এইটা আসলে নাই। এই কোর্ট বাউন্ডারিতে আছে আইনজীবীদের, সেই জায়গা তো ঢুকতে দেয় না। যে বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতেছেন। বিগত দিনে এই ঘটনা আমরা দেখেছি, বর্তমানে একই ঘটনা চলতেছে। বাথরুম ভেঙে চেম্বার করেছে এবং গত কমিটি আবার নতুনভাবে চেম্বার করার একটা অনুমতি দিয়েছে। এটা আসলে প্রতিকার হওয়া দরকার। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনজীবী সমিতি। বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেটাকে দখল করা হয়েছে। আমাদের চলাচলের রাস্তা যেখানে একটি দোকান ঘর করে সেখানে ভাড়া দেওয়া হয়েছে। এই অনৈতিক কার্যক্রম সম্পর্কে আমরা সবসময় প্রতিবাদ করেছি। টয়লেটকে চেম্বারে রূপান্তর অথবা টয়লেটকেও নিয়ে ভাড়া দেবে এ ধরনের কোনো সিস্টেমের মধ্যে আমরা যাব না। যারা জোরপূর্বক একের অধিক চেম্বার নিয়ে আসেন আমরা তাদেরকে এটা রিমুভ করব ইনশাল্লাহ। আদালত প্রাঙ্গণে একাধিক বহুতল ভবন থাকলেও টয়লেট ব্যবহারের সুবিধা বঞ্চিত বিচার প্রার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন পেয়েছেন পিরোজপুরে চাষিরা। যদিও বৈরী আবহাওয়ায় বীজতলা নষ্ট হওয়ায় দেখা দেয় চারা সংকট। স্বাভাবিকের চেয়ে পাতলা করে চারা রোপণ করায় ফলন বিপর্যয়ের সংখ্যায় ছিলেন চাষিরা। তবে সঠিক পরিচর্যায় ভালো ফলনে খুশি তারা। প্রাকৃতিক দুর্যোগে মৌসুমের শুরুতেই বড় বিপদে পড়েন পিরোজপুরের চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় আমনের বীজতলা। অধিকাংশ চারা পচে যাওয়ায় দেখা দেয় সংকট। সীমিত চারা দিয়ে চাষাবাদ করে কৃষক। স্বাভাবিকের চেয়ে পাতলা করে চারা রোপণ করায় ফলন বিপর্যয়ের শঙ্কায় ছিলেন তারা। তবে সঠিক পরিচর্যায় সেখানেই হয়েছে ভালো ফলন। শুরু হয়েছে ফসল ঘরে তোলার কাজ। মানুষের ধারণা করছে যে বছর বীজ ওইবে না, মোড়েও পচে যাবে সব, কিন্তু বর্তমানে এখন দেখা যায় আল্লাহ তাআলা খুব সুন্দর ফলন দিয়েছে। বীজ পাততে আমাকে খুব অভাব গেছে, অনেক বইগাত খিলো আছে, যেটুক যে রুইতে পারছি এতে খুব সুন্দর ধান হয়েছে।
ঘন করে চারা রোপণ করলেই বেশি ফলন হবে এই ধারণা ঠিক না বলে জানায় কৃষি বিভাগ। চারা ঘন করে লাগালেই যে ফলন বাড়বে তা কিন্তু না, এবং এই ক্রাইসিস মনে করে তারা পাতলা করে রোপণ করেছে, ফলে দেখা গেছে এবছর আমনের ধানের ফলন বেশ ভালো হয়েছে। এবছর জেলার 7টি উপজেলায় 65,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। হাজার মাইল পাড়ি দিয়ে শীতের দেশ থেকে আসা অতিথি পাখিদের আগমনে মুখরিত ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘি। পুরো দিঘি সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের, সজাগ দৃষ্টি রাখছে বন বিভাগও। পৌষের কনকনে শীতে প্রকৃতির মুখ ভার, সকাল গড়িয়ে মধ্য দুপুরে সূর্য খানিকটা উকি দিচ্ছে। সেই মিষ্টি রোদে ফেনী শহরতলির জাহানপুরের জাম্বারা দিঘিতে জলকেলি করছে বরফ দেশ থেকে আসা অতিথি পাখিরা। তাদের উড়োউড়িতে মুখর চারপাশ। দিঘির একপাশে গ্রামের বাসিন্দারা গোসল সহ নানা কাজ সারছে, অন্য প্রান্তে পাখিদের ছুটাছুটি। প্রতিদিন শত শত মানুষ আসছেন তাদের দেখতে, কিন্তু পাখিদের সেদিকে যেন কোনো খেয়ালই নেই। গ্রামবাসীরাও এই অতিথিদের রেখেছেন পরম যত্নে। বরফের কারণে এই ফাইগুলো আমাদের দেশে চলে আসছে, বা অনেক বছর ধরে শিকার করতে দিনে আর কি মানুষকে। দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন আসেই দেখাশোনা করে, আমাদের কাছে খুব আনন্দিত লাগে, খুব ভালো লাগে। বিকেলবেলা এখানে আসলেই একদম মন প্রাণ জুড়িয়ে যায়। 1982 সাল থেকে এই পর্যন্ত আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করে আমরা রাখতেছি। এখানে পাখিদের আনাগোনা শুরু হয় ডিসেম্বরের শেষ দিক থেকে। অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার পাওয়ায় আস্তানাগারে এ দিঘিতে। পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী প্রয়াস বন্যপ্রাণী রেস্কিউ টিম। এদিকে সার্বক্ষণিক নজরদারির কথা জানায় বন বিভাগও। ফেনীতে যতগুলো পরিযায়ী পাখি আসছে শীতের আগমন উপলক্ষে, যেটা আহত অবস্থা পড়ে থাকলে এবার আমরা চিকিৎসা দিই এবং মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে যাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। স্থানীয়রা বলছেন প্রায় 10 প্রজাতির পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এসব পাখি দিঘিটিতে অবস্থান করে। ডিবিসি নিউজ ডেস্ক। পল্লী বিদ্যুতের মিটার সমস্যা নিয়ে গণমাধ্যমে ঢালাওভাবে যে প্রতিবেদন করা হয় তা সঠিক নয় বলে দাবি করেছেন সরবরাহকারীরা। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে এই দাবি করে প্রতিষ্ঠান B&T মিটার লিমিটেড। এ সময় বলা হয়, দেশে পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা প্রায় 3.5 কোটি। এর মধ্যে বছরে 2 থেকে 3% মিটারে সমস্যা হয়, যা স্বাভাবিক বিষয়। গ্রাহকের তুলনায় গ্রাহক অভিযোগের বেশি নয়। এছাড়া মিটারের সমস্যা দেখা দিলে গ্রাহক যেন সহজে চিহ্নিত করতে পারে, সেই জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ না থাকলেও মিটারে লাইট জ্বলে উঠলে তা গ্রাহকের চোখে পড়ে। তবে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্টারমারের পক্ষে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এক নৈশভোজেও অংশ নিয়েছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন তথ্যই উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে। এতে বলা হয়, 2019 সালে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ নেতাকর্মীরা স্টারমারের পক্ষে তার হলবর্ন ও সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় প্রচার চালান। এই আসনটি টিউলিপ সিদ্দিকের নির্বাচনী এলাকা হ্যান্ড স্ট্রিট অ্যান্ড হাইগেটের পাশেই অবস্থিত। দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 5 জন ও প্যালিসেডস অঞ্চলে 2 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তীব্র বাতাসে দাবানলটি দ্রুতই ছড়িয়ে পড়ছে, এমনটি জানিয়ে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যেতে বলেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এছাড়া ভেন্তুরা প্রদেশে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। আগুন নেভাতে 60টিরও বেশি ফায়ার কোম্পানিকে ভেন্তুরায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই প্রথম আলো। প্রথম আলো আজ শিরোনাম করেছে শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ল। এই বিষয়টি নিয়ে, যেখানে শুল্ক কর বেড়েছে বেশ কিছু পণ্যের, যেমন সম্পূরক শুল্ক বেড়েছে, আকাশপথে ভ্রমণ কর বেড়েছে, ভ্যাট বেড়েছে হচ্ছে পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, টিস্যু, এলপি গ্যাস, আচার, চাটনি, সস, বিস্কুট, চশমার ফ্রেম, রিডিং গ্লাস, এইসব পণ্যে। আমরা চলে যেতে চাই পরের খবরে। পরের যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে সমকাল। সমকাল একই ধরনের শিরোনাম করেছে আজকে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর। সমকাল এই শিরোনামটি করেছে এবং সমকাল এখানে বলছে যে উচ্চ মূল্যস্ফীতি চলছে, তার মধ্যেই আবার শতাধিক পণ্যের শুল্ক কর। তো এটি মানুষের কাছে একটি বোঝা হয়ে দাঁড়াবে, যারা সাধারণ মানুষ। এখানে এলপি গ্যাসের কথা এখানে বলা হয়েছে, এলসির কথা বলা হয়েছে, এখানে দাম কমার সুফল এবং দাম বাড়ার বিষয় তুলনামূলকভাবে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে এই প্রতিবেদনে। চলে যেতে চাই যুগান্তরে। যুগান্তরে যেটি হচ্ছে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল, অর্থাৎ শেখ হাসিনা পরিবার ও 10 আলোচিত ব্যবসায়ী গ্রুপ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অনুসন্ধানে যৌথ দল নেমেছে, সেই বিষয়টি আসলে তারা প্রধান শিরোনাম করেছে, প্রথম পাতায় স্থান পেয়েছে। এরপর চলে যেতে চাই কালবেলায়। কালবেলায় প্রধান শিরোনাম যেটি করেছে সেটি হচ্ছে বাতিলের শীর্ষে রাজনীতিকদের পাসপোর্ট। এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। বাতিলের শীর্ষে রয়েছে রাজনীতিকদের পাসপোর্ট। এই তালিকায় শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার 36 সদস্যের নাম রয়েছে এবং সাবেক এমপিরাও রয়েছে। পরের পত্রিকায় চলে যেতে চাই, বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেই খবরটি একদম প্রথম পাতায় বড় করে ছেপেছে সেটি হচ্ছে ক্রসফায়ারে 2276 নেতাকর্মী। এই বিষয়টি তারা শিরোনাম করেছে এবং ইলিয়াস আলী সহ 153 জনকে গুম, ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। অর্থাৎ পুরো প্রতিবেদনে এই সংশ্লিষ্ট ইস্যুগুলো স্থান পেয়েছে। চলে যেতে চাই দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে বেশ কিছু এখানে শিরোনাম স্থান পেয়েছে প্রথম পাতায়, তবে একটি শিরোনাম লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে পাঠ্য বইয়ে যত পরিবর্তন। এখানে পাঠ্য বইয়ের পরিবর্তনে বলা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে প্রথমে রাখা হয়েছে ভাসানী ছবি, স্বাধীনতার ঘোষক হিসেবে স্থান পেয়েছেন জিয়াউর রহমান। আমাদের 4 নেতা অধ্যায় শেরেবাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী ও শেখ মুজিব। আর রাজনীতিতে নারী শীর্ষক প্রবন্ধে যুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একটু পরবর্তীতে চলে যেতে চাই। আমাদের পরবর্তী পত্রিকা আমার যে হাতে রয়েছে সেটি হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম প্রথম পাতায় যেটি স্থান পেয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট ইস্যুতে আসলে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই প্রতিবেদনে স্থান পেয়েছে, যেমন দ্রুত নির্বাচনের স্পষ্ট নকশা, তারপর হচ্ছে জনপরিসরে প্রাধান্য, মানে আলোচ্য যেসব বিষয়গুলো সেসব স্থান পেয়েছে এই প্রতিবেদনে। চলে যেতে চাই বণিক বার্তায়। বণিক বার্তায় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে রাশিয়ার সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল শেখ হাসিনা ও ভারত। এখানে আসলে 5ই আগস্টের আগে, অর্থাৎ 2024 সালের 7ই জানুয়ারির অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে, এরকম একটি সতর্ক বার্তা রাশিয়া দিয়েছিল, সে বিষয়ে বলা হয়েছে। এবার চলে যেতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে বলা হয়েছে ভ্যাট এসডি ফর ওভার 90 প্রোডাক্ট সার্ভিস গো আপ। চলে যেতে চাই পরবর্তী পত্রিকায়। পরবর্তী পত্রিকা আমার হাতে যেটি আছে দ্য ডেইলি অবজারভার, যেখানে শিরোনামে স্থান পেয়েছে বিএনপি অপোজ এনি মুভ টু স্টে ইন পাওয়ার ফখরুল। বিএনপিকে নিয়ে এরা প্রধান শিরোনাম করেছে। চলে যেতে চাই নিউজে লিখেছে ট্রায়াল ডিফার্ড এগেইন অ্যাজ কোর্ট রুম সেট অন ফায়ার। এই ছিল আমার কাছে পত্রিকাগুলোর প্রধান শিরোনাম এবং জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।